আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আসসালামু আলাইকুম মিস। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। সাবিকুন নাহার, জি মিস। আমরা একটা নাইনের গ্রুপ করেছি, দেখেছো? জি মিস। জি মিস। তোমাকে জয়েন করেছি আর অরিনকে। তোমরা আমাদের ক্লাস 9 এ যারা আছে সবাইকে এটা গ্রুপে নিয়ে নিও। এটা হচ্ছে ওকে মিস। হ্যাঁ, এটা হচ্ছে আমরা যে ক্লাস ওয়ার্ক এবং যে পরীক্ষাগুলো নিব সেগুলো স্ক্রিনশট দিয়ে এখানে দিবে। তাহলে সুবিধা খাতা দেখতে। ওকে মিস। ঠিক আছে? আচ্ছা। আমাদের ক্লাসে জয়েন হয়েছে সাবিকুন নাহার। তোমার 10 এ 9.5 পেয়েছো, তুমি দেখেছো তোমার খাতাটা যে চেক করা জি হয়েছে? মিস। জি মিস। নাজিয়া তাসনিম, নাজিয়া তাসনিম জি মিস। 9 পেয়েছো। জি মিস। মিস পেয়েছে 3 8.5 পেয়েছো। অরিন 8.5 পেয়েছো। তারপর হচ্ছে ম্যাম আহ, কি হবে সুমাইশা ইফতেকার ক্লাস 9 এ। জি মিস একজন আছে এ নামে। আচ্ছা, ও 10 এ 10 পেয়েছে। আচ্ছা, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে অ্যাটেন্ডেন্সটা পাঠিয়ে দিও। সাবিকুন নাহারকে দায়িত্ব দেওয়া হলো। মিস বলো লামিয়া, বলো। মিস আমিও না পরীক্ষাটা দিয়েছিলাম কিন্তু ছবিটা দিতে পারি। এগুলো শোনো, এগুলো পরীক্ষা কিন্তু তোমাদের নাম্বারগুলো এখন কাউন্ট। কি স্কুলে দিয়ে দিব ছবিটা? আচ্ছা ঠিক আছে, দিয়ে দিও, কিন্তু আর এভাবে কাউন্ট হবে না, কারণ আমি পরের ক্লাসে তো ওই পরীক্ষার অঙ্কগুলো নিয়ে সমাধান নিয়ে আলোচনা করি। তাহলে ক্লাস হওয়ার পরে যদি দাও তাহলে কি আর হলো বলো? তোমরা বিকাল 5টা কিংবা রাত পর্যন্ত তোমাদের সময় তোমরা দিতে পারবে ক্লাস ওয়ার্ক এবং যেটা পরীক্ষা থাকবে সেটা। আর এগুলো নাম্বার কিন্তু তোমাদের রেকর্ড হচ্ছে, পরবর্তীতে এটা অবশ্যই প্রভাব পড়বে। মিস বলো। মিস আপনার এসডব্লিউ তো করি, কিন্তু আপনি বলছেন ইনবক্সে দিতে। মিস আমি তো ওগুলো পারি না, কিভাবে করব? বান্ধবীদের কাছ থেকে তোমরা জেনে নিও, যে যেরকম ওই যে সাবিকুন নাহার দিচ্ছে, নাজিয়া দেয় কিভাবে, অরিন দেয়, ওদের কাছে একটু জেনে নিও কিভাবে মেসেঞ্জারে দিতে হয়। ঠিক আছে? জি মিস। মিস এটা মিস কি আমি গ্রুপে আপনাকে দিলে হবে অনেকবার। না? হ্যাঁ হ্যাঁ, এখন থেকে যত কাজ হবে আমাদের একটা গ্রুপ করা হয়েছে টিবিএম দিয়ে, ক্লাস 9 এর অ্যাকাউন্টিং ওই গ্রুপে দিবে। এবার না হলে মেসেঞ্জারে আমি তোমাদের ক্লাস 10, 9 এবং 7 এর পরীক্ষাগুলো নেই তো, তাহলে কি হবে সবগুলো দেখতে সমস্যা হয়, খুঁজে খুঁজে বের করতে হয়। আর মেসেঞ্জারে তো যারা যারা অ্যাড থাকে সবাই থাকে, তো কি সমস্যা। এটার জন্যই গ্রুপ করা হয়েছে, তোমরা ওই গ্রুপে সবকিছু দিয়ে দিবে। মিস ওই গ্রুপে আমাকে জয়েন করতে বললেন। হ্যাঁ, আমি দায়িত্ব দিয়েছি সাবিকুন নাহারকে মিস আর আমাকে অরিনকে। একটু আমি করে দিতেছি সবাইকে। হ্যাঁ সবাইকে, এটা সাবিকুন নাহার প্রিয়সী এবং আমাকে অরিনকে একটু দায়িত্ব। জয়েন করে দিও। আমার পক্ষ থেকে একদম ক্লাস 9 এ যারা আছে সবাইকে জয়েন করে দিবে। ঠিক আছে, এখন আমরা আমাদের ক্লাসটা শুরু করি। দেখো এখানে আমাদের প্রশ্ন আছে, 3 নাম্বার প্রশ্ন। আব্দুর রহমান এন্টারপ্রাইজ 2017 সালের মার্চ 1 তারিখে নগদ 2,40,000 টাকা, 56,000 টাকা যন্ত্রপাতি, 21,000 টাকা পণ্যদ্রব্য নিয়ে কি করেছে? ব্যবসা আরম্ভ করেছে। উক্ত মাসে অনন্য লেনদেন। রাইটে বলো। দুঃখিত, বলো। নাজিয়া বলো। নাজিয়া জয়েন হয়েছ আজকে? জি মিস। হ্যাঁ নাজিয়া বলো, প্রশ্নটা বলো। প্রশ্নটা পড়বো। হ্যাঁ, মার্চের 3 তারিখ থেকে বলো। মার্চ 3 কাশেম ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয় 34,000 টাকা। মার্চ 6 জাহিদ স্টোরের নিকট বিস্কুট বিক্রয় করেন 15,000 টাকা। মার্চ 7 দোকান ভাড়া প্রদান 16,500 টাকা। মার্চ 10 নগদে পণ্য বিক্রয় 75,000 টাকা। মার্চ 17 নগদে পণ্য ক্রয় 35,000 টাকা। মার্চ 19 কেক বিক্রয় 60,000 টাকা।
মার্চ 21 জনতা ট্রেডার্সের নিকট থেকে ময়দা ক্রয় 17,500 টাকা। মার্চ 28 মালিক নিজ প্রয়োজনে ব্যবসায় থেকে উত্তোলন করেন 4,500 ওয়ালাইকুম টাকা। আসসালাম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দেখো আমাদের প্রশ্ন কি বলেছে, ক হচ্ছে বিক্রয়ের পরিমাণ, এখানে পরিমাণটা হবে, তোমরা লিখে নাও, বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। খ প্রশ্নে বলছে 1, 3, 7 ও 10 তারিখের লেনদেনগুলো বিবরণী ছকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। 6 তারিখে, মার্চের 6 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 28 তারিখের লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করো। এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে আমাদের বিক্রয় পরিমাণ নির্ণয় করতে হবে। এখানে দেখো আমাদের বিক্রয় আছে 6 তারিখে জাহিদ স্টোরের নিকট বিস্কুট বিক্রয় করেছেন। এই লেনদেনটি কি হয়েছে, নগদ হয়েছে না বাকিতে হয়েছে? কে বলতে পারবে? ম্যাম বাকিতে। হ্যাঁ বাকিতে। দেখো ব্যক্তি মানে প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে কিন্তু নগদ কথাটা উল্লেখ নেই, এই জন্য আমাদের বুঝতে হবে এটি বাকিতে হয়েছে। আমাদের ছকটা করে নাও, বিক্রয়ের পরিমাণ নির্ণয়, তারিখ বিবরণ, টাকা টাকা। তাহলে আমরা তারিখ লিখবো 2017 মার্চের 6 তারিখ। অঙ্কটা শুরু করো। 2017 মার্চের 6 তারিখ ধারে বিক্রয় হচ্ছে আমাদের 15,000 টাকা। তারপর দেখো প্রশ্ন, দোকান ভাড়া নগদে না, দেখো 10 তারিখে আছে নগদে পণ্য বিক্রয় 75,000 টাকা। মার্চের 10 তারিখ নগদে পণ্য বিক্রয় 75,000 টাকা। তারপর কি আছে, দেখো পণ্য নগদে পণ্য করে আসবে না, আমাদের কেক বিক্রয়, দেখো যে আমাদের প্রতিষ্ঠানে দেখো কেক বিক্রয় হচ্ছে, তাহলে এটা বিক্রয় 19,000 টাকা। 19 তারিখে, দুঃখিত, 19 তারিখে কেক বিক্রয় হয়েছে 60,000 টাকা। মার্চের 19 তারিখ, মার্চের 19 কেক বিক্রয় মানে হচ্ছে আমাদের পণ্য বিক্রয় 60,000 টাকা। দেখো আমাদের প্রশ্নে আর কোনো বিক্রয় নেই। কত আসে দেখো তো, যোগ করে কত হয়, 15,000 যোগ 75,000 যোগ হচ্ছে 60,000, কত আসছে? 96,000 টাকা। ও না 75, সরি। দেখো তো তোমাদের সাথে মিলে কিনা আমারটা। মিস 1,50,000 টাকা হ্যাঁ আসে। রাইট, 1,50,000 টাকা। এটাই হচ্ছে আমাদের মোট বিক্রয়ের পরিমাণ। মোট
মোট বিক্রয়ের পরিমাণ হচ্ছে আমাদের 1,50,000 টাকা। বুঝতে পেরেছো? কার কোনো সমস্যা এটুকু? ক প্রশ্নে কারো কোনো সমস্যা? নো মিস। আচ্ছা, নো মিস। এখন দেখো আমাদের খ প্রশ্নে বলছে 1, 3, 7 ও 10 তারিখের লেনদেনগুলোর বিবরণী ছকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। বিবরণী ছকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব অর্থাৎ হচ্ছে আমাদের টেবুলার ছক। টেবুলার ছক আমরা গত ক্লাসে আমি তোমাদের যে পরীক্ষাটা নিয়েছিলাম সেখানে বলা হচ্ছিল প্রমাণ করো A = L+E। মেয়েরা আমি তোমাদেরকে নাম্বার দিয়েছি, একটা আইটেম তোমাদের ভুল হয়েছিল এটার জন্য, কিন্তু আসলে প্রমাণ করো A = L+E ভুল করা যাবে না, তোমাদের ভুল করা যাবে না। নেক্সটে যখন পরীক্ষা নেবে একদম অনেক সাবধানে অঙ্কটা করার চেষ্টা করবে। তাহলে দেখো আমাদের ছকটা কি হবে, 1, 3, 7 ও 10 তারিখের লেনদেন সমূহের প্রভাব হিসাব সমীকরণে দেখানো হলো। সবাই ছকটা করে নাও। এখন আসো আমাদের ছকটা করার আগে আমাদের করণীয় কি। কালকে যখন অঙ্কটা আমি তোমাদের চেক করেছিলাম তখন দেখেছিলাম এক একজন এক এক রকম করে ছকে ইচ্ছা মতো করে লিখেছো। দেখো আমাদের প্রশ্নে বলছে 1, 3, 7 ও 10 তারিখের লেনদেন, আমাদের কি করতে হবে, নগদ। দেখো 1 তারিখে কি নগদান হিসাব, যন্ত্রপাতি হিসাব, ক্রয় হিসাব, মূলধন হিসাব। আমাদের কি হবে 1 তারিখে, আমি একটু তোমাদেরকে গণনা কার্যের মতো দেখিয়ে দিচ্ছি। মার্চের 1 তারিখে হচ্ছে নগদান হিসাব ডেবিট, আমি একটু সংক্ষেপে দেখাচ্ছি যেহেতু গণনা কার্য। তারপর হচ্ছে নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট, তারপর হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। মূলধন হিসাব ক্রেডিট, এটা হচ্ছে আমাদের মার্চের 1 তারিখ। আচ্ছা এখন আসো মার্চের 3 তারিখ, কাশেম ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয়। কে বলতে পারবে কি হবে এটার লেনদেনটা জাবেদা কি হবে? কেউ বলতে পারবে 3 তারিখের লেনদেনটি কি হবে জাবেদা? জি মিস, এখানে মানে ডেবিট ক্রেডিটটা কি হবে? ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট। কাশেম ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয় 34,000 টাকা। ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করবে বলো তো? কি হবে? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব নগদান ক্রেডিট। বাকিতে হয়েছে না? এটা তো নগদ হবে না তাহলে। দেখো এটা তো বাকিতে, দেখো বাকিতে হয়েছে। কাশেম ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয়, দেখো প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে নগদ, রাইট, প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে, নগদ কথা লেখা নেই। হ্যাঁ, এই জন্য কি হবে, পাওনাদার হিসাব হবে। পাওনাদার হবে। রাইট, পাওনাদার হবে। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ক্রেডিট হলো। এখন 3 তারিখের পরে কি বলছে আমাদের 7 তারিখ। দেখো 7 তারিখে কি আছে, দোকান ভাড়া প্রদান দেওয়া আছে। 7 তারিখে কি হবে বলো, ডেবিট ক্রেডিট। 7 তারিখে কি হবে, দোকান ভাড়া প্রদান। 7 তারিখ ভাড়া হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। রাইট, নগদান হিসাব ক্রেডিট, যেহেতু নগদে পরিশোধ করা হয়েছে ভাড়া, নগদান হিসাব ক্রেডিট। তারপর 7 তারিখের পরে বলেছে আমাদের 10 তারিখ। দেখো 10 তারিখে লেনদেন নগদে পণ্য বিক্রয় 75,000 টাকা। কে বলতে পারবে?
নগদে পণ্য বিক্রয় কি হবে? নগদে পণ্য বিক্রয় নগদান হিসাব ডেবিট আর হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট। রাইট, যেহেতু নগদে বিক্রয় করা হয়েছে, কারবার নগদ টাকা আসছে, সম্পদের পরিমাণ বেড়ে গেল, এই জন্য নগদান হিসাব কি হলো? ডেবিট। আর বিক্রয়ের ফলে কারবারে কি হলো? আয়ের পরিমাণ বেড়ে গেছে, এই জন্য বিক্রয় হিসাব আয়ের পরিমাণ বৃদ্ধি পেলে ক্রেডিট। ক্রেডিট, রাইট। এই জন্য বিক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট। এখন আসো আমরা যে টেবুলার ছক করব, তাহলে কয়টি হিসাবের জন্য ছক হবে? দেখো এখানে নগদান হিসাবের জন্য একটি ছক হবে। আমরা সেই ছকটা কিভাবে ছকগুলো আমরা বের করব? 1 নম্বর ছক হবে হচ্ছে আমাদের নগদান হিসাব। নগদান হিসাব একটা ঘর হলো। তারপর হচ্ছে কি দেখো যন্ত্রপাতি হিসাব, দুইটার জন্য হচ্ছে এখানে দেখো যন্ত্রপাতি আছে, তাহলে যন্ত্রপাতি হিসাবের জন্য একটি ঘর হবে যন্ত্রপাতি হিসাব। তারপর দেখো মূলধন হিসাব, মূলধন হিসাব নামে একটি ঘর হবে, অর্থাৎ যেটা হচ্ছে মালিকানা সত্ত্ব। মূলধন হিসাব মানে হচ্ছে এখানে মানে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। এখানে মূলধনের জন্য কি হবে? মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব আমরা কি জানি? মালিকানা সত্ত্ব হিসাব এর জন্য একটি ঘর হবে। এটার জন্য কি জানি আমরা? খেয়াল করো, মূলধন, এখানে মূলধন, মালিকানা সত্ত্বের ঘরে কি কি আসবে? এখানে মূলধন আসবে, মূলধন যোগ কি হবে? যদি কোনো অতিরিক্ত মূলধন আসে তখন এটার সাথে মূলধনের সাথে অতিরিক্ত মূলধন হলেও কি হবে? যোগ হবে অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন আনলেও ব্যবসাতে মাঝামাঝি সময়ে তখন মূলধনের মালিকানা সত্ত্বের পরিমাণ বেড়ে যাবে, এই জন্য যোগ। তারপর হবে আয়, যোগ হবে, আর কি হবে? ব্যয় হবে মাইনাস। এগুলো হলে মালিকানা সত্ত্বের পরিমাণ বেড়ে যাবে। দেখো এখানে ক্রয় খরচ, মালিকানা সত্ত্বের পরিমাণ আমরা কমিয়ে দিব, এখানে মূলধন, মালিকানা সত্ত্বের পরিমাণ বেড়ে যাবে, তাহলে মালিকানা সত্ত্ব হিসাব নামে একটি ঘর হবে। তারপর দেখো এখানে পাওনাদার হিসাব, 4 নম্বর। পাওনাদার হিসাব নামে একটি ঘর হবে, আর কিছু নেই। কারণ দেখো নগদান হিসাবের জন্য আলাদা ঘর হচ্ছে ভাড়া খরচ, খরচ যাবে মালিকানা সত্ত্বে, বিক্রয় দেখো আয়, এটাও যাবে মালিকানা সত্ত্বে। তাহলে আমাদের ঘর কি হবে? সম্পদের হবে দুইটি ছক, নগদান আর যন্ত্রপাতি। দায়ের জন্য হবে একটি ছক, পাওনাদার আর মানে কলাম, ছক না তো কলাম। নগদান যন্ত্রপাতির জন্য মানে সম্পদের জন্য দুইটি কলাম, দায়ের জন্য একটি কলাম, আর মালিকানা সত্ত্বের জন্য একটি কলাম। দেখো তারিখ, উদ্বৃত্ত, সম্পদের জন্য আমরা দুইটি কলাম করেছি, নগদান আর যন্ত্রপাতি। দায়ের জন্য এখানে একটি কলাম, আর মালিকানা সত্ত্বের জন্য, মানে ছকটির জন্য সম্পদের জন্য কয়টি ঘর হবে, দায়ের জন্য কয়টি ঘর হবে, এটার জন্য আমাদের এই লেনদেনের সাহায্যে এই হিসাবটা আমরা এটা বের করব, কয়টি ঘর হবে। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এখন আসো, তারিখ হচ্ছে কি আমাদের 2017। সবাই কি ছকটা করেছো? মেয়েরা তোমরা কি ছক করেছো? ঠিক আছে, ধন্যবাদ। দেখো মার্চের 1 তারিখ, তাহলে আমরা এখানে যে করলাম, এখানে তোমাদের সহজ উপায়টা বুঝিয়ে দিচ্ছি যাতে খুব দ্রুত তোমরা অঙ্কটা করতে পারো। এখানে হচ্ছে কি হবে? নগদান হচ্ছে এখানে হচ্ছে বৃদ্ধি পাবে, এখানে বৃদ্ধি, ডেবিট হলো যেহেতু তোমরা সংক্ষেপে করতে পারো সমীকরণের মাধ্যমে। এ বৃদ্ধি, এটা হচ্ছে ই বৃদ্ধি, ই হ্রাস, ক্রয় করাতে খরচ বৃদ্ধি পেয়েছে এই জন্য ই হ্রাস, এটা করতে পারো। এভাবে যদি করো তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো এখানে হচ্ছে আমাদের মার্চের 1 তারিখে নগদ পরীক্ষা কিভাবে করা যাবে? হ্যাঁ, পরীক্ষা তোমাদের নিজেদের রাফ গণনা কার্য লিখে নিজেরা রাফ করবে, মানে নিজেদের সুবিধার জন্য। দেখো নগদ হচ্ছে 2,40,000, 56,000, 21,000, 2,00,000
40,000, এখানে নগদের ঘরে 2,40,000, যন্ত্রপাতি হচ্ছে আমাদের 56,000, 56,000, $2,40,000, যন্ত্রপাতি হচ্ছে আমাদের 56,000, ক্রয় হচ্ছে দেখো কত, ক্রয় হচ্ছে আমাদের 21,000, 21,000, 2,40,000 যোগ 56,000 যোগ হচ্ছে 21,000, তাহলে আমাদের মূলধনের পরিমাণ কত? 3,17,000, 3,17,000। ক্রয় হচ্ছে আমাদের 34,000। আচ্ছা দেখো এখানে ইম্পর্টেন্ট বিষয়, এখানে মূলধন হচ্ছে আমাদের 3,17,000, তাহলে মালিকানা সত্ত্বের ঘরে আমরা লিখলাম 3,17,000। এখন খেয়াল করো এখানে আমরা মন্তব্য কি লিখি, তোমরা যে খাতা চেক করেছিলাম কালকে পরীক্ষার, সেখানে তোমরা একজন শুধু মন্তব্য লিখেছিলে আর অন্যরা কেউ মন্তব্য লিখোনি। অবশ্যই মন্তব্য লিখতে হবে। আমি অবশ্য পুরো নাম্বারটা দিয়েছি, পরীক্ষার সময় কিন্তু আমি নাম্বার মাইনাস করব এর পরবর্তী পরীক্ষাতে। মূলধন আনায়ন, মূলধন আনায়ন দেখো 3,17,000 টাকা। এখন খেয়াল করো 2,40,000 আমাদের সম্পদ ইকুয়াল টু দায় যোগ মালিকানা সত্ত্ব, দুই পাশ মিলবে, তাহলে দেখো 2,40,000 যোগ 56,000 আসছে কত? 2,96,000। আর এখানে দেখো মালিকানা দায় যোগ মালিকানা সত্ত্ব হচ্ছে 3,17,000। এখানে যে ক্রয় করা হয়েছে, ক্রয়টা কি? খরচ। ক্রয় মজুত পণ্য নিয়ে আসছে, তার মানে ক্রয় হিসাব গণ্য খরচ। খরচ বৃদ্ধি পেলে কি হবে? মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে। খরচ বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে। এই জন্য আমাদের এই ক্রয়ের পরিমাণ টাকাটা কি করতে হবে? মাইনাস করতে হবে। 21,000 টাকা আমাদের মাইনাস করতে হবে। 21,000 টাকা আমাদের মাইনাস করতে হবে। এখানে আমরা মন্তব্যের ঘরে লিখব ক্রয় খরচ। ক্রয় খরচ, খরচ হওয়াতে কি হলো? মালিকানা সত্ত্বের পরিমাণ কমে গেল। এখন আমাদের কি উদ্বৃত্ত, আমরা এখন উদ্বৃত্তটা নির্ণয় করব। নগদ 2,40,000, 56,000 যা আছে তাই বসবে। যন্ত্রপাতি আর নগদের কোনো পরিবর্তন হয়নি। এখানে 3,17,000 টাকা থেকে আমরা মাইনাস করব হচ্ছে 21,000 টাকা, 2,96,000 টাকা, 2,96,000 টাকা। তারপর মার্চের 3 তারিখ, কেউ না বুঝলে সাথে সাথে প্রশ্ন করবে। মার্চের 3 তারিখে কে বলতে পারবে বলো তো? মার্চের 3 তারিখে ক্রয় হিসাব, পাওনাদার হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট কি হবে? কে বলতে পারবে বলো তো? 34,000 টাকা। টেবুলার ছকে কি কি প্রভাব পড়বে কে বলতে পারবে? তোমাদের মধ্যে কে বলতে পারবে? দেখো বাকিতে পণ্য ক্রয়ের ফলে কি হয়েছে? পাওনাদার বৃদ্ধি পেয়েছে, এই জন্য হচ্ছে এই 34,000 টাকা পাওনাদারের পরিমাণ বেড়ে যাবে 34,000 টাকা। পাশাপাশি ক্রয় করাতে কি হচ্ছে? মালিকানা সত্ত্বের ক্রয় খরচ হওয়াতে কি হচ্ছে? মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাচ্ছে, এই জন্য 34,000 টাকা মাইনাস হবে। কারো কোনো প্রশ্ন থাকলে বলো।
আমার কথা শুনতে পাচ্ছ মেয়েরা? জি মিস। জি মিস। তিন নম্বর লেনদেনটি 3 তারিখে লেনদেনটি ছিল বাকিতে পণ্য ক্রয়। তাহলে বাকিতে পণ্য ক্রয়ের ফলে আমাদের পাওনাদার এর পরিমাণ বেড়ে গেল, দায় সৃষ্টি হলো, 34,000 টাকা পাওনাদার বেড়ে গেছে। পাশাপাশি কি হয়েছে, ক্রয় করাতে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে গেছে, এই জন্য 34,000 টাকা কি করেছি আমরা, মাইনাস করেছি। এখন আমরা উদ্বৃত্ত বের করব। নগদ যন্ত্রপাতি কোনো পরিবর্তন হয়নি, এই লেনদেনের ফলে কোনো প্রভাব পড়েনি, যা আছে তাই। এখানে 3 তারিখে লেনদেনটির ফলে প্রভাব পড়েছে পাওনাদারের 34,000 টাকা উদ্বৃত্ত আমরা পেলাম। আর এখানে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাচ্ছে 34,000 টাকা, 96,000 টাকা থেকে মাইনাস করলে পাবো আমরা কত, 2,62,000 টাকা। এখন মার্চের 7 তারিখ ভাড়া বাবদ তোমার হচ্ছে কত টাকা, দোকান ভাড়া 16,500 টাকা। ভাড়া পরিশোধ করতে গিয়ে 16,500 টাকা তোমার নগদ টাকার পরিমাণ কমে গেল 16,500 টাকা। নগদ টাকার পরিমাণ তোমার কমে গিয়েছে। অন্যদিকে কি হয়েছে, অন্যদিকে ভাড়া খরচ, খরচ হওয়াতে মালিকানা সত্ত্বের পরিমাণ কি হচ্ছে, কমে যাচ্ছে, ব্যয় বৃদ্ধি পেয়েছে। ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্বের পরিমাণ কি হয়ে যায়, কমে যায়। 16,500, এখানে আমরা 16,500 কি করব, মাইনাস করব। মার্চের 7 তারিখ এটা আমাদের লেনদেনটা। এখন আমরা কি করব, উদ্বৃত্তটা বের করব। দুই লক্ষ 40, এই লেনদেনের ফলে আমাদের দুই দিকে প্রভাব পড়েছে, একদিকে নগদ অর্থের পরিমাণ কমে গেছে, একদিকে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে গেছে। তাহলে 2,40,000 টাকা থেকে আমরা 16,500 টাকা মাইনাস করব। মাইনাস করলে হচ্ছে 2,23,500, 2,23,500। আমাদের যন্ত্রপাতি কোনো প্রভাব পড়েনি, যা আছে তাই। পাওনাদারেও কোনো প্রভাব পড়েনি এই লেনদেনের ফলে, যা আছে তাই। মালিকানা সত্ত্বে প্রভাব পড়েছে, 2,62,000 টাকা থেকে আমরা মাইনাস করবো হচ্ছে 16,500, তাহলে হচ্ছে 2,45,500, 2,45,500। মার্চের 10 তারিখ মার্চের 10 তারিখে আছে নগদে পণ্য বিক্রয় 75,000। নগদান হিসাব আর মালিকানা সত্ত্ব দুইটাই বৃদ্ধি পাবে। রাইট, ধন্যবাদ সাবেকুন নাহার। আমাদের কি হয়েছে, নগদে পণ্য বিক্রয়ের ফলে নগদ টাকার পরিমাণ বেড়ে গেছে 75,000 টাকা। তাহলে 75,000 টাকা আমাদের বৃদ্ধি পেল। পাশাপাশি কারবারে আয় হয়েছে, এই জন্য মালিকানা সত্ত্বের পরিমাণও কি হয়ে যাবে, বেড়ে যাবে 75,000 টাকা। আমরা মন্তব্য লিখব, বিক্রয় আয়। এখন আমাদের কি উদ্বৃত্ত হচ্ছে
2,23,500 যোগ হচ্ছে 75,000, 2,98,500, 2,98,500, 56,000 যন্ত্রপাতি, পাওনাদার হচ্ছে 34,000, মালিকানা সত্ত্বের পরিমাণ হচ্ছে 2,45,500 যোগ হচ্ছে 75,000, 3,20,500, 3,20,500। মোট 2,98,500 যোগ হচ্ছে 56,000, 3,54,500, 3,54,500। এই হচ্ছে আমাদের সম্পদ। এখানে দায় 34,000 যোগ হচ্ছে 3,20,500, এই হচ্ছে 3,54,500। আমাদের দুই পাশ কি হলো, মিলে গেল। এখন বলো কার কোনো প্রশ্ন আছে কিনা? নো মিস। সবাই বুঝতে পেরেছো? জি মিস। আর কোনো সমস্যা থাকলে বলো। নো মিস, সমস্যা নাই। সমস্যা নেই? আচ্ছা। তাহলে এভাবে আমরা কি করব, টেবুলার ছকের সাহায্যে অঙ্কটি করব। তাহলে আমাদের সম্পদ এবং দায় কি হয়েছে, দায় যোগ মালিকানা সত্ত্ব মিলে গেছে, তার মানে আমাদের অঙ্কটি হয়েছে। এখন দেখো গ প্রশ্ন। গ প্রশ্ন বলছে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে তারিখ, সংশ্লিষ্ট হিসাব, ডেবিট ক্রেডিট, টাকা। এখানে দেখো আমাদের প্রশ্নে কি বলছে, আমরা একটু তারিখটা লিখে নিই, সবাই একটু ছকটা করে ফেলো। মার্চের 6 তারিখ। মার্চের 6 তারিখে দেখো কি বলছে, জাহিদ স্টোরের নিকট বিস্কুট বিক্রয় করেছে 15,000 টাকা। দেনাদার অবলিক কি হবে, প্রাপ্য। আমাদের দুইটা নাম, দেনাদার কিংবা প্রাপ্য। আমরা ব্র্যাকেটে কি দিব, ব্যক্তির নাম কি কিংবা প্রতিষ্ঠানের নাম থাকলে আমরা সেটা ব্র্যাকেটে দিব। জাহিদ স্টোর, জাহিদ স্টোর ব্র্যাকেটে রেখে তাহলে হিসাব, ডেবিট, বিক্রয় হিসাব, আমি একটু সংক্ষেপে দিচ্ছি, তোমরা আবার হিসাবটা পুরোটাই লিখো। ক্রেডিট, কত টাকা আমাদের 6 তারিখে লেনদেনে, 15,000 টাকা। 15,000 টাকা। তারপর দেখো মার্চের, মিস আমার নেটে প্রবলেম হচ্ছে, আমি কথা বুঝতে পারতেছি না। দেখো মার্চের 6 তারিখে জাহিদ স্টোরের নিকট বিস্কুট বিক্রি করেন 15,000 টাকা। তাহলে বাকিতে পণ্য বিক্রি করেছে দেনাদার অথবা প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। 15,000 টাকা আমরা ডেবিট এবং ক্রেডিট দিকে ঠিক সমপরিমাণ টাকাটাই লিখবো। তারপরে বলেছে দেখো মার্চের 17 তারিখ। মার্চের 17 তারিখ কি বলেছে,
নগদে পণ্য ক্রয় 35,000 টাকা। নগদে পণ্য ক্রয় হলে কি হবে? ক্রয় হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। রাইট, হবে কি নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা এখানে? 17 তারিখে 35,000 টাকা, 35,000 টাকা। তারপর কি বলেছে? মার্চের কত তারিখ? 19 তারিখ। মার্চের 19 তারিখে লেনদেনটি কি? কেক বিক্রয় 60,000 টাকা। নগদান হিসাব হচ্ছে ডেবিট আর হচ্ছে Right. বিক্রয় হিসাব ক্রেডিট। হ্যাঁ, নগদান হিসাব ডেবিট। ধন্যবাদ সাবিকুন নাহার। নগদান হিসাব হচ্ছে ডেবিট, কারণ বিক্রয়ের ফলে কি হচ্ছে? কারবারের সম্পদ বৃদ্ধি পেয়েছে, নগদ টাকা আসছে, এই জন্য নগদান হিসাব ডেবিট। আয় হয়েছে, আয় বৃদ্ধি পেলে আমরা জানি ক্রেডিট। তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট। কত টাকা বলো তো? 19 তারিখে 60,000 টাকা। 60,000 টাকা। টাকা। তারপরে মার্চের লাস্ট হচ্ছে আমাদের 28 তারিখ। মার্চে 28 তারিখ লেনদেনটি বলছে মালিক নিজ প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন করেন 4,500 টাকা। কি হবে তাহলে? উত্তোলন করলে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে, এই জন্য উত্তোলন হিসাব কি হবে? ডেবিট হবে। মালিকানা সত্ত্ব হ্রাস পেলে আমরা জানি ডেবিট হয়, এই জন্য উত্তোলন হিসাব কি হবে? ডেবিট হবে। যেহেতু মালিক কারবার থেকে নগদ টাকা উত্তোলন করেছে, নগদ টাকার পরিমাণ কমে গেছে, অর্থাৎ সম্পদ হ্রাস পেয়েছে, এই জন্য নগদান হিসাব কি হবে? ক্রেডিট হবে। ক্রেডিট। $4,500 টাকা। এই ছিল আমাদের আজকের অঙ্ক। এটুকু বুঝতে পেরেছো? জি মিস। কার কোনো সমস্যা নেই? নো মিস। আচ্ছা, তোমরা একটু বাড়ির কাজ না তো ঠিক, তোমরা চেষ্টা করবে 4 নাম্বারটা করতে। আমাদের পাঠ্য বইতে 4 নাম্বারটা আছে, প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। তোমরা পারবে এটা। উক্ত লেনদেনগুলোর কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়, সেটাও করতে 4 পারবে। নাম্বারটা করে কি আপনার ইনবক্সে দিব? হ্যাঁ, 4 নাম্বারটা আজকে ক্লাস ওয়ার্কটাও ওই যে করবে। একটা গ্রুপ খোলা হয়েছে না, সেই গ্রুপটাতে দিয়ে দিও। হ্যাঁ, সাবিকুন নাহার, তুমি এটা সবাইকে একটু আজকে বুঝিয়ে দিও যে আমাদের গ্রুপে ওইটাতেই দেওয়া হবে, আর 9 এর সবাইকে অ্যাড করে নিও কমার্সের। ঠিক আছে, আমাদের সময় শেষ হয়ে যাবে। আর 1 মিনিট আছে। আমি একটু আমাদের যে 4 নাম্বার কি ওই যে আলম সার্ভিসেস সেন্টার ওইটা? হ্যাঁ, 4 নাম্বার হচ্ছে আলম সার্ভিসের স্টোরি এটা। ওকে মিস। তোমরা সবাই এটা সুন্দর করে তারপর স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবে। শুধু এটা না, মানে ক্লাস ওয়ার্ক এবং দুইটাই 3, 4। আচ্ছা, আমরা গত ক্লাসে যে পরীক্ষাটা নিয়েছিলাম, আমাদের সময় শেষ হয়ে যাবে। তোমরা কি জয়েন হবে 10 মিনিটের জন্য? তাহলে আমি গত ক্লাসে পরীক্ষা এটা ওকে মিস। তাহলে একটু সময় দিতে হবে। আমার এটা কনভার্ট হতে 5 মিনিটের মতো সময় লাগবে রেকর্ড হওয়ার জন্য। তারপরে তোমরা 5 মিনিট পরে একটু অ্যাড হয়েও আমি এটা অঙ্কটা বুঝিয়ে দিব, গত ক্লাসে পরীক্ষার অঙ্কটা। ঠিক আছে? ওকে মিস। দেখো, এখন শুধু প্রারম্ভিক মূলধনের